বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। যদিও এই অধ্যায়টি তোমাদের ইতিপূর্বে ক্লাসে আমি মিনিমাম 2 থেকে 3 বার অধ্যায়টি শেষ হয়েছে, তারপরেও অ্যাজ এ রিভিশন আমি এই অধ্যায়টি আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমি যে অধ্যায় নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বিস্তার পরিমাপ বা মেজার্স অফ ডিসপারশন। বিস্তার পরিমাপ বা মেজার্স অফ ডিসপারশন। আমি একটু লিখি, বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ ইংরেজিতে বলে মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন। ওকে, আগে আমি একটু বিষয়টা বোঝাই। এর আগে আমরা যে অধ্যায়টি সমাপ্ত করেছিলাম তার নাম ছিল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ওই অধ্যায়ের সঙ্গে এ অধ্যায়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিষয়টা হচ্ছে এই, তোমরা জানো যে কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা বুঝি যে পরিসংখ্যানীয় উপাত্তের একটি নির্দিষ্ট মানের আশেপাশে জড়ো হওয়ার প্রবণতাকে বলে কেন্দ্রীয় প্রবণতা, এবং যেই মানের আশেপাশে অন্যান্য মানগুলো জড়ো হয় তাকে বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। বিস্তার পরিমাপ বিষয়টা কি, একটু মনোযোগ দিয়ে বোর্ডের দিকে দেখো। এই হচ্ছে মনে করো তথ্য বিশ্ব, এই হচ্ছে সেন্ট্রাল ভ্যালু বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, কি দেখতে পাচ্ছ? পুরা তথ্য বিশ্বের মাঝখানে একটা ভ্যালু, যেটাকে আমরা বলছি তোমার হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এখানে অনেক ভ্যালু আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যালু, এক একটা ভ্যালু। এখন আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে শিখছি হচ্ছে এই যে এই মানগুলার তোমার হচ্ছে এই মানগুলা কোন মানের আশেপাশে থাকার চেষ্টা করতেছে, এই মানটাকে আমরা বলতেছি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আর যে ঝোঁকটা, যে প্রবণতা, এটাকে আমরা বলতেছি কেন্দ্রীয় প্রবণতা। বিস্তার পরিমাপ হচ্ছে কি, দেখো এই যে কেন্দ্র মান থেকে অন্যান্য মানের যে ব্যবধানগত অবস্থা, মনে করো এই মান থেকে এই মানের যে ব্যবধানগত অবস্থা, বা এই মান থেকে এই মানের যে ব্যবধানগত অবস্থা, বা এই মানের থেকে এই মানের যে ব্যবধানগত অবস্থা, এটাকে আমরা বলতেছি হচ্ছে বিস্তার। মানে উপাত্তের অন্যান্য মানগুলোর সাথে তাদের কেন্দ্র মানের ব্যবধানগত অবস্থাকে বলে বিস্তার। আরেকবার বলি, উপাত্তের অন্যান্য মানগুলোর সাথে তাদের কেন্দ্র মানের ব্যবধান বা বিচ্যুতিগত যে অবস্থা তাকে বলে বিস্তার। আর এই বিস্তারকে আমরা পরিমাপ করব যে সকল পরিমাপকের সাহায্যে, তাকে আমরা বলবো বিস্তার পরিমাপ। এখন আমরা বিস্তার পরিমাপকে যদি আমরা ভাগ করি, এটা মূলত বিস্তার পরিমাপ হচ্ছে দুই প্রকার। একটাকে বলে হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ, একটাকে বলে আপেক্ষিক বিস্তার পরিমাপ। একটাকে বলে অনপেক্ষ বা অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, আর এটা হচ্ছে আপেক্ষিক বা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আজকে আমরা চেষ্টা করব অনপেক্ষ বিস্তার পরিমাপ যে বিষয়টা, সেটা আমরা পুরোপুরি শেষ করতে। তো তোমরা মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকবা। আমি আলোচনা করব এখন হচ্ছে তোমার অনপেক্ষ বিস্তার পরিমাপ। দেখো, অনপেক্ষ বিস্তার পরিমাপ, এটাকে ইংরেজিতে বলে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। ওকে, এখন মনোযোগ দিয়ে বিষয়টা একটু শুনবা। সেটা হচ্ছে আসলে আমার মনে হয় বিস্তার বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পারছো। মানে উপাত্তের অন্যান্য মানগুলোর সাথে তাদের কেন্দ্রমানের যে ব্যবধানগত অবস্থা, এটাকে বলে বিস্তার। আর এই ব্যবধানগত অবস্থা আমরা যখন পরিমাপ করব, এটাকে আমরা বলবো হচ্ছে বিস্তার পরিমাপ। এখন বিস্তার পরিমাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ, একটি হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। এখন আমরা শুরু করব অনপেক্ষ বিস্তার পরিমাপ। আমি একটু বলি, মানে তোমাদেরকে বুঝতে হবে যে অনপেক্ষ বিস্তার পরিমাপ বিষয়টা আসলে কি। বিস্তারের যে পরিমাপক সমূহ নিবেশনের মধ্যক মান থেকে, মনোযোগ দিয়ে শুনবা, উপাত্তের বিস্তারের যে পরিমাপসমূহ
নিবেশনের মধ্যক মান থেকে সংখ্যাগুলোর বিস্তৃতি অর্থাৎ বিস্তারের যে পরিমাপক সমূহ নিবেশনের মধ্যক মান থেকে সংখ্যাগুলোর বিস্তৃতি অর্থাৎ নিবেশনের অভ্যন্তরীণ ভেদ পরিমাপ করে তাকে বলে অনপেক্ষ বিস্তার পরিমাপ। আরেকবার শোনো, বিস্তারের যে পরিমাপক সমূহ উপাত্তের মধ্যক মান থেকে সংখ্যাগুলোর বিস্তৃতি অর্থাৎ নিবেশনের অভ্যন্তরীণ ভেদ পরিমাপ করে তাকে বলে অনপেক্ষ বিস্তার পরিমাপ। এটার আরেক নাম হচ্ছে পরম বিস্তার পরিমাপ। আমরা এই অনপেক্ষ বিস্তার পরিমাপকে মূলত 4 ভাগে ভাগ করতে পারি। এই 4টা ভাগ হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে পরিসর, পরিসর। 2 হচ্ছে গড় ব্যবধান, গড় ব্যবধান। 3 হচ্ছে পরিমিত ব্যবধান। 4 হচ্ছে চতুর্থক ব্যবধান। কি লিখলাম দেখো, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান। ইংরেজিতে একটু লিখি। পরিসর হচ্ছে রেঞ্জ, গড় ব্যবধান হচ্ছে মেইন ডেভিয়েশন, পরিমিত ব্যবধানের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর চতুর্থক ব্যবধান হচ্ছে কোয়ার্টাইল, কোয়ার্টাইল ডেভিয়েশন। ওকে, এখন মনোযোগ দিয়ে দেখো, পরিসর রেঞ্জ, গড় ব্যবধান হচ্ছে মেইন ডেভিয়েশন, পরিমিত ব্যবধান হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং চতুর্থক ব্যবধান হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। এখন আমি শুরু করব হচ্ছে পরিসর নিয়ে আলোচনা করার। পরিসর দিয়ে আমি শুরু করি। খুবই পরিষ্কার এবং খুবই সহজ বিষয়, তোমরা মোটামুটি বিষয়টা জানো এবং সবাই এই অধ্যায়টা অলরেডি 2 বার আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি, সুতরাং তোমরা বিষয়টা পরিষ্কার। তারপরেও আমি আরেকবার রিপিট করি। পরিসর হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানকে আমরা বলবো পরিসর। আরেকবার শোনো, উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানকে বলে পরিসর। ঠিক আছে, উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানকে বলে পরিসর। এখন আমরা একটু ছোট করে আলোচনা করি। আমরা শ্রেণীকৃত ও অশ্রেণীকৃত উপাত্তের পরিসর নির্ণয় করি। দেখো, এটা হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত, অশ্রেণীকৃত উপাত্ত। এটি হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত। একদম সহজ। দেখো, যদি আমি মান দেই, ধরো যে দিলাম 10, 15, 20, 30, 2, 15, তোমার হচ্ছে 40। তোমাদেরকে যদি বলে এই তথ্য থেকে তোমরা পরিসর নির্ণয় করো, কিভাবে নির্ণয় করবা বলো তো? এখানে সর্বোচ্চ মান কত দেখো তো? 40। সর্বনিম্ন মান কত? 2। তাহলে সর্বোচ্চ মান 40, সর্বনিম্ন মান 2। অতএব পরিসরকে আমরা 8 দিয়ে থাকি। আর সমান সমান 40 - 2 সমান সমান 38। শেষ। এই হচ্ছে তোমার অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিসর। আমার মনে হয় বিষয়টা তোমরা পরিষ্কার, কারণ এখানে আমি দেখো মান দিলাম হচ্ছে 10, 15, 20, 30, 2, 15, 40। তো সর্বোচ্চ মান কত এখানে? 40, সর্বনিম্ন মান হচ্ছে 2। তাহলে পরিসর হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 38, এই পরিসর। এবার আমরা দেখব হচ্ছে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা কিভাবে পরিসর নির্ণয় করতে পারি। দেখো, একদম সহজ। ধরো এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে গণসংখ্যা, যেহেতু শ্রেণীকৃত উপাত্ত। শ্রেণী 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 10, 20, 30, 15, 5। এই হচ্ছে আমাদের মানে একটা শ্রেণীকৃত উপাত্ত। এখন তোমাদেরকে যদি বলে এখান থেকে তোমাকে পরিসর নির্ণয় করতে হবে, কীভাবে নির্ণয় করবে? দেখো, সর্বনিম্ন শ্রেণীসীমা থেকে সর্বোচ্চ শ্রেণীসীমা বাদ দিব। বোঝাই যাচ্ছে সর্বনিম্ন শ্রেণী সীমা, সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা সমান সমান 10, সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা সমান সমান 60।
অতএব পরিসর হচ্ছে r সমান সমান 60 মাইনাস 10 সমান হচ্ছে 50। একদম সিম্পল। মানে সর্বনিম্ন শ্রেণীসীমা থেকে সর্বোচ্চ শ্রেণীসীমা যদি আমরা বাদ দেই তাহলে আমরা যেটা পাবো এটাকে আমরা বলতেছি হচ্ছে পরিসর। আমার মনে হয় বিষয়টা তোমরা পরিষ্কার, এটা খুব বেশি ঝামেলাযুক্ত না। এবার আমরা যেটা দেখবো এটাকে আমরা বলবো হচ্ছে তোমার গড় ব্যবধান, বা এটাকে বলে মিন ডেভিয়েশন। কি বলে? মিন ডেভিয়েশন। 2 হচ্ছে গড় ব্যবধান, এটাকে বলে মিন ডেভিয়েশন। আচ্ছা, এটা আগে আমি একটু তোমাদেরকে বিষয়টা পরিষ্কার করি। বিষয়টা আসলে কি দেখো, মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান এইটা সবসময় অ্যাবসোলিউট ভ্যালুতে হবে। মানে এটার যে ভ্যালুটা সেটা অ্যাবসোলিউট হবে বা পজিটিভ, আমরা পজিটিভ হবে সবসময়, অ্যাবসোলিউট মানে মডিউলাসের ভিতরে থাকবে। সূত্র দেখালে তোমরা বিষয়টা পরিষ্কার হবা। আগে বিষয়টার একটা সংজ্ঞা আমি দেই। তোমাদের বইয়ে কিভাবে আছে সংজ্ঞা, আমি ঠিক একবার বইটা একটু দেখি। তোমাদের বইয়ে ভাষা তো আমার পছন্দ হবে না আমি জানি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাও বলি। কোনো উপাত্তের প্রত্যেকটি মান থেকে তাদের কেন্দ্রমানের ব্যবধানের পরম মানকে যদি তথ্যের সমষ্টি দিয়ে ভাগ করা হয় তখন তাকে আমরা বলবো গড় ব্যবধান। আবার শোনো, কোনো উপাত্তের প্রত্যেকটি মান থেকে তাদের কেন্দ্রমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে যদি আমরা তথ্য সংখ্যা দ্বারা ভাগ করি তবে তাকে আমরা বলবো গড় ব্যবধান। আরেকবার শোনো, কোনো উপাত্তের প্রত্যেকটি মান থেকে তাদের কেন্দ্রমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে যখন মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করা হবে তখন আমরা যে মানটি পাবো তাকে আমরা বলতেছি গড় ব্যবধান। দেখো আমি যা বললাম তা আমি একবার দেখাই। ধরো আমি বললাম হচ্ছে কোনো উপাত্তের মান হচ্ছে এক্স, এক্স থেকে কেন্দ্র মান হচ্ছে এক্স বার, এর ব্যবধানের পরম মানের সমষ্টিকে যদি মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে যে মান পাবো এটাকে আমরা বলবো মিন ডেভিয়েশন অফ এক্স বার। কোন উপাত্তের প্রত্যেকটি মান হতে তাদের কেন্দ্রমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলে তোমার গড় ব্যবধান। এখন এই গড় ব্যবধানে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে আমি গাণিতিক গড় দিছি, কিন্তু আমি তোমাদের সংজ্ঞায় বলছি যে কোন উপাত্তের মানগুলো হতে তাদের কেন্দ্রমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে যদি আমরা মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করি তবে যে মান পাওয়া যায় তাকে বলে গড় ব্যবধান। এখন প্রশ্ন হচ্ছে, কেন্দ্রমান বলতে কি শুধু গড় বোঝায়? গড়ও কেন্দ্রমান, মধ্যমাও কেন্দ্রমান, প্রচুরকও কেন্দ্রমান। তোমরা এটা কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যখন পড়েছিল তখন তোমরা দেখেছো যে তোমার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের প্রত্যেকটাই হচ্ছে তোমার কেন্দ্রমান। তবে আমরা গাণিতিক গড় বেশি জনপ্রিয় দেখে আমরা গাণিতিক গড় বিভিন্ন জায়গায় ব্যবহার করি। তার মানে এই না যে মধ্যমা প্রচুরক তোমার হচ্ছে কেন্দ্রমান না, মধ্যমা প্রচুরক দিয়েও কেন্দ্রমান, মধ্যমা প্রচুরকও কেন্দ্রমান। সুতরাং আমরা যখন মিন ডেভিয়েশন শিখবো আমাদের তিনটা দিক থেকে আমাদেরকে বিবেচনা করতে হবে। এটা হচ্ছে গড় হতে মাপা গড় ব্যবধান। এটা কি? গড় হতে মাপা, এটাকে বলে গড় হতে মাপা গড় ব্যবধান। এখন একই জিনিস যদি আমি মধ্যমার জন্য বের করি তখন কি হবে দেখো, সিম্পল, কিছুই না, এক্স মাইনাস জাস্ট মিডিয়ান, আর কোনো পার্থক্য নেই, এমডি এমই। এটা মানে হচ্ছে মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান। এরপরে দেখো প্রচুরক থেকে যদি মাপি এক্স মাইনাস এম ই ডিভাইডেড বাই এন এমও, তাহলে এটা হচ্ছে এমডি এমও, মানে প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। আরেকবার দেখো, আমি বললাম যে এই গড় ব্যবধান আমরা তিনটা জিনিস থেকে মাপতে পারি। গড়, মধ্যমা, প্রচুরক, তিনটা জায়গা থেকেই আমাদের জন্য আমরা মাপতে পারি। মানে এই গড় ব্যবধানটা তিনভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে গড় থেকে মাপা গড় ব্যবধান, একটা হচ্ছে মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান, একটা হচ্ছে প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান। শুধু চেঞ্জ হয়েছে কোথায়? এই গড়, মধ্যমা এবং প্রচুর, আর বাকি সিস্টেম সব একই। সংজ্ঞা আমি কি বলছি আরেকবার শোনো। কোনো উপাত্তের প্রত্যেকটি মান হতে তাদের কেন্দ্রমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলে হচ্ছে
গড় ব্যবধান। গড় ব্যবধানকে আমরা তিনটি উপায়ে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে গড় হতে মাপা গড় ব্যবধান, একটা হচ্ছে মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান, একটা হচ্ছে প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। একবার যদি বই দেখো, আমার মনে হয়, আমার বিশ্বাস যে তোমরা এটা আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি তোমার হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত এবং অশ্রেণীকৃত উপাত্তের মাধ্যমে আমরা কিভাবে গড় ব্যবধান নির্ণয় করতে পারি সেটা আমরা একটু দেখি। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ তো ক্লিন নাকি? আমার তো মনে হয় ক্লিন দেখা যাচ্ছে, যদিও আমার হাতের লেখা একটু বাজে। আসলে এখন আমরা তোমার হচ্ছে একটা ছোট্ট অঙ্ক করব গড় হতে মাপা গড় ব্যবধানের। আচ্ছা, ফার্স্টে অশ্রেণীকৃত উপাত্ত, এর উপরেটাও মুছে দিই। দেখো, অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান। এখন দেখো, দেওয়া আছে 10, 20, 30, 15, 25, 5, 40। এগুলা থেকে তুমি গড় ব্যবধান নির্ণয় করবা। মানে 10, 20, 30, 15, 25, 5, 40। হাতের লেখা তো একটু অপরিষ্কার হয়ে গেল বেশি। 10, 20, 30, 5, 15, 25, 40। এই তথ্য থেকে তোমাদেরকে বললো গড় ব্যবধান নির্ণয় করতে। কোনো কিছু যদি না বলা থাকে গড় ব্যবধান নির্ণয় করতে, তখন তোমরা গড় হতে মাপা গড় ব্যবধান নির্ণয় করবা। আরেকবার শোনো, কোনো কিছু বলা নাই, তোমাদেরকে একটা অশ্রেণীকৃত উপাত্ত দেওয়া আছে, বললো গড় ব্যবধান নির্ণয় করো। তার মানে হচ্ছে গড় হতে মাপা গড় ব্যবধান নির্ণয় করতে হবে। আর যদি বলে, আর যখন তোমাকে বলবে যে মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করো বা প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করো, তখন কিন্তু উল্লেখ করে দিবে যে তুমি কি মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করবা নাকি তুমি প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করবে। এটা প্রশ্নে উল্লেখ করা থাকবে। এখানে তো আমি কিছু উল্লেখ করি নাই, তারপরেও আমি তোমার হচ্ছে তিনভাবেই আমরা তোমার হচ্ছে এই গড় ব্যবধানটা নির্ণয় করে দেখব। দেখো, প্রথমে আমি গড় থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করি। বেশি বড় করে ফেলছি, একটু ছোট করে ফেলি, এত মান দিলে সময় লাগবে। দেখো, গড় হতে মাপা গড়, প্রথমে আমাকে যেটা বের করতে হবে গড়টা বের করি। এখানে গড় এক্স বার সমান সমান 10 যোগ 20 যোগ 30 যোগ 5, 60, 65, 65 ভাগ 4, 4 15 60, তোমার 4 16 64, আর হচ্ছে তোমার নামলো 10, 2.2 16.25 হবে আমার হচ্ছে গড়। এবার কিভাবে আমি গড় ব্যবধান নির্ণয় করব? অতএব গড় ব্যবধান সমান সমান, মনোযোগ দিয়ে দেখো, নিচে 4, তাই না? উপরে কি হবে দেখো, অ্যাবসলিউট ভ্যালু 10 মাইনাস তোমার হচ্ছে 10 মাইনাস 16.25 প্লাস 20 মাইনাস তোমার হচ্ছে 16.25 প্লাস 30 মাইনাস 16.25 প্লাস তোমার হচ্ছে 5 মাইনাস 16.25। এই সবগুলো ভ্যালু হবে প্লাস। কেন? এটা অ্যাবসলিউট। আমরা যে মেজারটা আমরা এখন যেটা করতেছি অনপেক্ষ বিস্তার পরিমাপ, সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভ্যালুই আসবে। এই জন্য আমাদের এই সূত্রেই আছে, দেখবা যে অ্যাবসলিউট ভ্যালু দরকার হবে এই গড় ব্যবধান নির্ণয় করার সময়। এই জন্য তোমার সূত্রও দেখবা একইভাবে দেওয়া আছে 4। এখন আমরা করি 10 থেকে 16.25 বাদ দিলে 6.25। আমরা মাইনাস সাইন দিব না যেহেতু এটা অ্যাবসলিউট। 20 থেকে 16.25 বাদ দিলে 3.75। 30 থেকে 16.25 বাদ দিলে 13.75। 5 থেকে 16.25 বাদ দিলে 16.25 মাইনাস 5, দেখি কত হয়, 16.25 মাইনাস হচ্ছে 5, 11.25। এখন আমাদের এখানে ভাগ করলে যা আসবে তা হচ্ছে, একটু যোগ করি, 6.25 প্লাস 3.75 প্লাস 13.75 প্লাস 11.25 ডিভাইডেড বাই 4, তাহলে 35 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 8.75। সো আমাদের গড় হতে মাপা গড় ব্যবধান হচ্ছে এখানে 8.75। এখন একই জিনিস আমরা করব হচ্ছে তোমার মধ্যমা থেকে মাপা গড় ব্যবধানের ক্ষেত্রে কি হয় দেখো। এটা কিন্তু অশ্রেণীকৃত উপাত্ত। কেমনে বুঝলাম? জাস্ট বিচ্ছিন্ন কিছু সংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমরা তোমার হচ্ছে গড় হতে মাপা গড় ব্যবধান বের করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান আমরা বের করব। তোমরা একবার দেখো বোর্ডটা, খুবই সিম্পল, খুব সহজ। আমার মনে হয় বিষয়টা তোমরা বেশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এখন আমরা মধ্যমা থেকে মাপা গড় ব্যবধানটা বের করি। দেখো খুবই সিম্পল। একইভাবে ধরো 10, 20, 30, 5 বললো যে মনে করো মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করো। কিভাবে নির্ণয় করব? দেখো এখানে মান আছে 1, 2, 3, 4, এটা জোড় সংখ্যক উপাত্ত। আমরা জানি যে জোড় সংখ্যক উপাত্তের মধ্যমা উপাত্ত থেকে পাওয়া যাবে না, আমাদেরকে প্রথমে এটাকে সিরিয়ালি লিখতে হবে, হয় বড় থেকে ছোট, নয় ছোট থেকে বড়। তাহলে আমরা লিখি ফার্স্টে, মনে করো ছোট থেকে বড় 5, 10, 20, 30। তাহলে মধ্যমা কত হবে? 10 এবং 20-এর মাঝামাঝি। তার মানে হচ্ছে অতএব মধ্যমা ইকুয়াল টু n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ, পদ ভাগ হচ্ছে 2। তাহলে n/2 এখানে কত? n হচ্ছে 4, তার মানে হচ্ছে তোমার 4 দিয়ে 2 কে দ্বিতীয় পদ যোগ n/2 প্লাস 1 তৃতীয় পদ ভাগ 2। তাইলে দ্বিতীয় পদ কত? 10 যোগ 20 ভাগ হচ্ছে 2। তার মানে আমার এখানে মধ্যমা আসলো তোমার 15, তাই তো? কীভাবে বের করছি দেখো, n/2তম পদ মানে দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ। n কেন n কত এখানে? 4 না? 1, 2, 3, 4, 4 ভাগ 2 হচ্ছে দ্বিতীয় পদ, আর তোমার 4, এই যে এখানে 4 দিয়ে 2কে ভাগলে 2, 2 যোগ 1 হচ্ছে 3, তাহলে তৃতীয় পদ। দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে আমরা যদি যোগ করে গড় করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে মধ্যমা এখানে 15। সো একইভাবে আমরা করব সেম জিনিস। অতএব গড় ব্যবধান সমান সমান একইভাবে দাও 10 মাইনাস 15 যোগ 20 মাইনাস 15 প্লাস 30 মাইনাস 15 প্লাস 5 মাইনাস 15 ভাগ হচ্ছে 4। তাহলে 5 যোগ 5 যোগ 15 যোগ 10। তাহলে তোমার এখান থেকে আমাদের আসে কত? দেখো এখান থেকে আমাদের আসবে হচ্ছে তোমার দেখি 10, 15, 25, 10, 35, 35 ভাগ 4 সমান হচ্ছে 8 দশমিক, একই জিনিসই আসছে, 35 ভাগ 4 8.75। দেখছো বিষয়টা একই আসছে। একবার তোমরা দেখে নাও, আমি কিছুই করি না। আমি কী করলাম, ফার্স্টে মধ্যমা বের করলাম। মধ্যমা বের করার পরে আমরা গড় ব্যবধান যেভাবে বের করে প্রত্যেকটা মান থেকে আমরা মধ্যমাকে বাদ দিয়ে দিলাম, তারপরে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে দিলাম, 4 দিয়ে ভাগ করলাম, লাস্টে আসলো 8.75। খুব সহজ। এখন আমরা তোমার হচ্ছে আমাদের এখন আমরা তোমার এই প্রচুরক থেকে মাপা গড় ব্যবধানটা নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ তো বোর্ডটা? দেখা যাচ্ছে পরিষ্কার? আমার তো মনে দেখা যাচ্ছে। আচ্ছা আমি মুছলাম। ওকে, এখন আমরা যেটা নির্ণয় করব, প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান আমরা আসলে কিভাবে নির্ণয় করতে পারি। দেখো একই মান দেওয়া আছে, সুতরাং এইখানে একটা মজা আছে। এখানে যেহেতু তোমার এখানে কোনো কি বলে, এখানে তোমার কোনো প্রচুরক বের করার কোনো সিস্টেম আছে এখানে নাই। আমরা যখন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ শিখছিলাম তখন আমরা প্রচুরক নির্ণয়ের একটা ভিন্ন জিনিস দেখছিলাম। সেটা হচ্ছে এই যে প্রচুরক সমান সমান 2 মধ্যমা মাইনাস 3 গড়। তোমার এখানে মধ্যমা ছিল 15 আর তুমি গড় পেয়েছো হচ্ছে গড় পেয়েছিল কত জানো? 16.25। 3 গুণন 16. এখানে প্রচুরকটা তো ঠিক মতো আসতে দ্বারা দেখি তো, 3 মধ্যমা মাইনাস 2 গড়, সূত্র তো ঠিকই আছে আমার মনে হয়। একটু চেক করে নেই তো আমি, দাঁড়াও তো। প্রচুরক ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার, আমরা জানি প্রচুরক, যেহেতু এখানে কোনো তথ্য দেওয়া নেই, তার মানে প্রচুরক হচ্ছে তোমার 3 মধ্যমা মাইনাস 2 গড়, 3 ইন্টু মধ্যমা
ডিভাইডেড বাই এই -2 ইন্টু গড়। ঠিক আছে, কী বললাম আমি বলো তো? 3 মধ্যমা -2 গড়। সুতরাং প্রচুরক ঠিক আছে, কনফিডেন্স পাচ্ছিলাম না। 3 মধ্যমা -2 গড়। সো আমাদের এখানে মধ্যমা আমরা পেয়েছিলাম হচ্ছে 15, আর গড় পেয়েছিলাম 2 গুণন 16.25। তাহলে 45 মাইনাস হচ্ছে তোমার 32, 32 হলে 32.5। তার মানে আমাদের এখান থেকে তোমার হচ্ছে আমরা প্রচুরক পাচ্ছি 12.5। তার মানে হচ্ছে যে সকল উপাত্তে তুমি সরাসরি প্রচুরক দেখতে পাবে না, এখানে কোনো জিনিস কি রিপিট হয়েছে? আমরা জানি প্রচুরক বলতে কি বোঝায়, যেই মানটা উপাত্তের সবচেয়ে বেশি সংখ্যক বার থাকে আমরা তাকে বলি হচ্ছে প্রচুরক। এখানে কোনো মানই কিন্তু একবারের বেশি নাই। সুতরাং এই ক্ষেত্রে আমাকে প্রচুরক বের করতে হবে এই সূত্র দিয়ে, যে 3 মধ্যমা -2 গড়, মানে 3 ইন্টু মিডিয়ান -2 ইন্টু গড়, এটাকে তোমার হচ্ছে প্রচুরক। এই সূত্রে আমরা কাজে লাগাবো তখনই যখন আমাদের প্রচুরকটা সরাসরি দেওয়া থাকবে না, বা প্রচুরকটা আমাদের বের করার মতো কোনো তথ্য নাই, তখন আমরা মধ্যমা এবং গড় দিয়ে প্রচুরক নির্ণয় করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের প্রচুরক আসছে 12.5। ঠিক আছে, এখন তো আমাদের মূল কাজ শেষ, প্রচুরক যেহেতু বের করে ফেলছি, সুতরাং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গড় ব্যবধান বের করব একইভাবে। দেখো, খুবই সহজ, কোনো মানে ঘাবড়ানোর কোনো বিষয় নাই এখানে। এই একইভাবে তুমি এভাবে লিখবা, 10 মাইনাস 12.5 যোগ 20 মাইনাস 12.5 যোগ 30 মাইনাস 12.5 যোগ 5 মাইনাস 12.5। সেখান থেকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাইলাম 2.5 যোগ 7.5 যোগ হচ্ছে এখানে 17.5 যোগ হচ্ছে 7.5। ভাগ করো 4 দিয়ে, 7.5 7.5 15, 15 আর তোমার হচ্ছে 2.5 আর 17.5 35, 35 ভাগ 4, এখানেও তোমার আসছে আমাদের 8.75। সুতরাং আমরা দেখলাম যে আমরা যেভাবেই গড় ব্যবধান করতেছি আমাদের কিন্তু গড় ব্যবধানের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা এই 3 ভাবে হচ্ছে তোমার গড় ব্যবধান নির্ণয় করতে পারি। প্রথম আমরা দেখছিলাম হচ্ছে তোমার গড় থেকে মাপা গড় ব্যবধান, এরপর আমরা দেখছি হচ্ছে মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান, সবশেষে আমরা দেখলাম হচ্ছে প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান আসলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এটা হচ্ছে 3টা যে দেখছো সব হচ্ছে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে দেখছো। এখন আমি শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারি সেটি আমরা এখন একটু দেখার চেষ্টা করব। এখন দেখো, একটা শ্রেণীকৃত উপাত্ত থেকে, বেশি বড় করব না তাহলে হয়তোবা করতে কষ্ট হবে, আমি যেটা করব ছোট একটা করি। ধরো এই হচ্ছে শ্রেণী, এই হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, শ্রেণী এবং গণসংখ্যা ছোট্ট একটা করি। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এখানে হচ্ছে 10, 20, 15, 5। এই হচ্ছে তথ্য। তোমাদেরকে বললো যে গড় ব্যবধান নির্ণয় করো। আমরা 3 ভাবেই করব, গড় থেকে মাপা গড় ব্যবধানও করব, কিছু না বলা থাকলে আবারও বলতেছি, যদি কোনো কিছু বলা না থাকে যে শুধু গড় ব্যবধান নির্ণয় করো, তার মানে বুঝতে হবে যে তোমাদেরকে গড় থেকে মাপা গড় ব্যবধানই নির্ণয় করতে বলছে। আর যদি বলে দেয় যে মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করো, তখন তোমরা মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করবা। যদি বলে প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করো, তখন প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করবা। সুতরাং যেটা বলা থাকবে তোমরা শুধু সেটাই করবা, আর যদি কিছু বলা না থাকে তাহলে শুধুমাত্র গড় থেকে মাপা গড় ব্যবধান নির্ণয় করবা। আমি শুরু করি। দেখো, প্রথমে আমরা যেটা করি, গড় বের করার জন্য আমরা গড়টা বের করে নিই। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, আমাদের লাগবে একটা এক্স, আমাদের লাগবে একটা এফ এক্স। এক্স হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, আমরা জানি 15, 25, 35, 45। এবার এফ ইন্টু এক্স, 10 গুণন 15, 150, 25 গুণন 20, 500, 35 গুণন 15, সম্ভবত 1050 করে দেখি একবার, 525, 525, 45 গুণন 5, 45 200, 5 5 25, 225। যোগ করি আমরা, সামেশন এফ এক্স সমান সমান 150 যোগ 500 যোগ 525 যোগ 225। আমরা এখান থেকে পেলাম হচ্ছে 1400।
আমাদের যোগফল আসলো 1400। কত যোগফল আসছে আমাদের? 1400 আসছে, তাই না? ওকে, তাহলে পাশাপাশি 1000, 1200, হ্যাঁ 1400, ঠিক আছে। তার মানে হচ্ছে 600, 1100, 1300, হ্যাঁ 1400। ওকে, আর এন এর মান কত আমরা একটু দেখি। 10, 20, 30, 30, 15, 45, 5, 50। সো আমরা এখানে গড় বের করে ফেললাম। অতএব এক্স বার সমান সমান তোমার হচ্ছে এক্স বার হচ্ছে তোমার কত এখানে 1400 ভাগ হচ্ছে 50, 5 শূন্য শূন্য কাটা, 5 দুগুণা 10, তোমার হচ্ছে 5 আটা 40, 28। সুতরাং আমরা বললাম যে তোমার আমাদের গড় হচ্ছে 28। 1400 ভাগ হচ্ছে তোমার 50 সমান হচ্ছে 28। ওকে, তো আমাদের মোটামুটি শেষ। এখন আমরা তোমার হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে এখন আমরা তোমার মূল কাজে যাই। অতএব গড় ব্যবধান কীভাবে বের করে দেখো। মধ্যমা গড় থেকে মাপা এমডি এক্স বার ইকুয়াল টু, মনোযোগ দিয়ে দেখবা, সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। সো এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদেরকে কি করব দেখো, এফ একটা নতুন ঘর লাগবে, এক্স মাইনাস এক্স বারের একটা ঘর লাগবে, আর হচ্ছে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের একটা ঘর লাগবে নতুন। এক্স মাইনাস এক্স বার কীভাবে বের করবো, আমরা তো এক্স জানি। তাহলে এক্স মাইনাস এক্স বার যেহেতু মডিউলাস পজিটিভ হবে, 15 মাইনাস 28 13, 25 মাইনাস 28 3, 35 মাইনাস 28 7, 45 মাইনাস 28 45 মাইনাস 28 17। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এফ দিয়ে এটা গুণ করব। ফ্রিকোয়েন্সি 10 গুণন 13 130, 20 গুণন 3 60, 7 গুণন 15 105, 5 গুণন 17 85। এখন আমরা এটা যোগ করব। সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু, আমরা দেখি কত আসে, 130 যোগ 60 যোগ 105 যোগ 85, 380, তাই না? আমাদের যোগফল আসে 380। সো আমাদের মূল কাজ শেষ। সমান সমান 380 ভাগ এন এর মান হচ্ছে 50। সো আমরা দেখলাম তোমার 380 ভাগ হচ্ছে তোমার 50 আসলো কত, 7.6। সো আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 7.6। এই হচ্ছে তোমার আমাদের গড় হতে মাপা গড় ব্যবধান শ্রেণীকৃত উৎপাদের ক্ষেত্রে আমরা নির্ণয় করে ফেললাম। তোমরা একবার বোর্ডটা মনোযোগ দিয়ে দেখো, আমার বিশ্বাস তোমরা বিষয়টা এক দেখাতেই পরিষ্কার হতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ তো বোর্ডটা? যদিও আমার হাতে লেখার একটু বাজে, সেটা আসলে কিছু করার নাই। দেখো বোর্ডটা মনোযোগ দিয়ে। এখন আমরা তোমার মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান দেখব। খুবই সহজ, খুবই সিম্পল। এটা তোমরা মানে বিষয়গুলো সবই সহজ, বুঝছো? তোমরা একটু যদি মনোযোগ দাও, আমার মনে হয় কোনো জিনিসই আসলে কঠিন বলে কিছু নাই। জাস্ট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, আমি লিখলাম, এখন আমি মুছি। হ্যাঁ, তোমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারছো বলে আমার মনে হয়। ওকে, 7.6। ওকে, এখন আমরা তোমার হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এখন আমাদের লাগবে হচ্ছে তোমার মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান কি। দেখো একই জিনিস, পার্থক্যটা হবে শুধুমাত্র এইখানে আর হচ্ছে এইখানে। এটা হবে এক্স মাইনাস এমই, এখানে হবে এক্স মাইনাস এমই, মানে মিডিয়ান বা মধ্যমা। তো এখান থেকে আমরা কীভাবে মধ্যমা বের করবো দেখো, এখানে আমার তোমার হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত, তাই না? অতএব মধ্যমা সমান সমান আমরা জানি মধ্যমা হচ্ছে তোমার L1 প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু সি। তোমরা এটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে দেখছো। আচ্ছা, তো আমাদের ফার্স্টে একটু জানতে হবে যে মধ্যমা বের করার জন্য আমাকে কিন্তু একটা ক্রমযোজিত গণসংখ্যার ঘর করে নিতে হয়। CF বলে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে 10 10 30 45 50, মানে 10 10 20 আর 10 যোগ করলে 30
15 আর 30 যোগ করলে 45, 45 আর 5 যোগ করলে 50, এই হচ্ছে তোমার আমার সিএফ। এখন আমরা জানি n/2, এখানে n/2 এর ভ্যালু হচ্ছে তোমার 50/2 25। এখন দেখো 25 এখানে কোথায় আছে, এটার ভিতরে আছে না 30-এর মধ্যে, তার মানে মধ্যমা শ্রেণী হচ্ছে এটা, মধ্যমা শ্রেণীর নিম্নসীমা হবে 20, তাহলে 20 যোগ n/2 হচ্ছে 25 মাইনাস পিসিএফ, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 10, এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা 20 ইন্টু সি হচ্ছে 10, তাহলে মানে 20 যোগ 15/20 গুণন 10, তাহলে তোমার দেখো তোমরা 0 0 কাটা 7.5, তাহলে তোমার 2 দিয়ে 15 গেলে 7.5 আসে, তাহলে 27.5, এই হচ্ছে আমাদের মধ্যমা। এখন আমরা ওইখানে এই জায়গাতে তোমার হচ্ছে 27.5 আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার এক্স মাইনাস 27.5 কত হয় দেখো, 15 মাইনাস 27.5, তাহলে 12.5, 25 মাইনাস 27.5 2.5, 35 মাইনাস 27.5 7.5, 45 মাইনাস 27.5, তাহলে কত হলো এখানে তোমার হচ্ছে 2.5, 2.5 10 5, তার মানে 17.5, তাই তো 2.5 10 12.5, 12.5 আর 5 17.5, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা যোগ করি, এটা যোগ করতে হবে না, আমরা এখন এইটা যোগ করব, এটা গুণ করে এটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখন যেটা করব 10 গুণন 12.5 125, 20 গুণন 2.5 50, 7.5 গুণন 15, 7.5 গুণন 15 112.5, 5 গুণন 17.5, 5 গুণন 17.5 87। সো আমরা যদি যোগ করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো, 125 যোগ 50 যোগ 112.5 যোগ 87.5, সো আমরা মোটামুটি আমাদের অঙ্কের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা পেলাম এখানে 375। অতএব আমাদের তোমার এমডি এমই সমান হবে সামেশান এফ এক্স মাইনাস এমই ডিভাইডেড বাই এন। সো 375 ভাগ হচ্ছে 50। তো দেখো এখানে কত পাই আমরা, তোমার হচ্ছে 375 ভাগ হচ্ছে 50 এলো 7.5, অলমোস্ট সেম। গড় থেকে মাপা যখন আমরা গড় ব্যবধান বের করছিলাম তখন আসছিল তোমার হচ্ছে আমাদের 7.6, এখন আসছে 7.5। কীভাবে বের করছি মনোযোগ দিয়ে দেখো, একদম সিম্পল বিষয়টা, একদম সিম্পল। দেখছো, আমরা এখন তোমার হচ্ছে প্রচুরক থেকে মাপা গড় ব্যবধানটা বের করি, কিছুই লাগবে না প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান বের করার জন্য, একদম সহজ। প্রচুরক কীভাবে বের করে আমরা জানি, প্রচুরক হচ্ছে তোমার সূত্রটা লিখি আমরা, L1 প্লাস Δ1 ডিভাইডেড বাই Δ1 প্লাস Δ2 ইন্টু সি। L1 হচ্ছে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে বলো তো, এখানে না 20, তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে 20 যোগ Δ1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান 10, Δ2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান 5 ইন্টু শ্রেণী ব্যবধান, তাহলে 20 যোগ 100 ভাগ হচ্ছে 15, তাহলে 20 যোগ 100 ভাগ 15, তার মানে 6.67। সো প্রচুরক হচ্ছে 26.67। একই জিনিস আমরা এখন প্রচুরকের বেলায় যদি বের করি, শুধু এখানে একটা চেঞ্জ আসবে, এখানে হবে শুধুমাত্র তোমার MO। সো এটা আমরা মুছলে যেটা হবে এক্স মাইনাস MO, তার মানে তোমার হচ্ছে এখানে আসছে 26.67। ঠিক একইভাবে এটা করার দরকার নেই, ঠিক এখানেও তোমার হচ্ছে তোমার যা হবে মানগুলো আমরা বের করে এখানে শুধু সূত্রের ভিতরে মধ্যমার মান, এই প্রচুরকের মানটা বসাই দিয়ে আমরা এফ ইন্টু এটা গুণ করে দেব, যেটা আসবে সেটাকে আমরা এন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা যে মান পাবো এটাকে আমরা বলবো হচ্ছে প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। তো আজকে সামনে গেলাম না, নেক্সট দিন আমরা আবার নেক্সট জায়গা থেকে শুরু করব। তো আজকে যতটুকু করলাম তোমরা একটু বাসায় মনোযোগ দিয়ে
ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক কিছু তোমরা বুঝতে পারবা। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আল্লাহ হাফেজ।